যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, সাংবিধানিক বাধা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। পদ খালি হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোন আলাপের তথ্য পেলে তদন্ত করবে সরকার। ডেফিনেট কোনো খবর পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। $ট্রিলিয়ন অর্থনীতি গড়তে কাজ করছে সরকার। বিদেশিদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের। গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি ইসি ও স্পিকারকে দিল জামাত। সংসদ থেকে জানালে এমপি পদে থাকা না থাকার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। শহীদ জিয়া হত্যায় জড়িত মুজফফর মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার। জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। 1 বছরে জুলাই হত্যার সব মামলা নিষ্পত্তির আশা। আবারও তীব্র হচ্ছে সিএনজি সংকট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালক। ব্যাহত নিত্যপণ্য সরবরাহ। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারার অভিযোগ। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখে শীঘ্রই স্পিকারের কাছে চিঠি দেবেন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে কোনো কারণে রাষ্ট্রপতি সরে দাঁড়াতে চাইলে এক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই। ইসি বলছেন পদ খালি হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোন আলাপের অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে সরকার। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। সাংবিধানিক নিয়মানুসারে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। কিন্তু হঠাৎ করেই বুধবার থেকে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ওঠে। যদিও এ নিয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে চাইলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। এতে সাংবিধানিক কোনো বাধা নেই। গুঞ্জন তো গুঞ্জনই। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। এদিন ইসিতে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, রাষ্ট্রপতির পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। এদিকে জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোন আলাপের অভিযোগ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সঠিক তথ্য পেলে খতিয়ে দেখবে সরকার। ডেফিনেট কোনো খবর পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন ফারুক ভুঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, রাব্বি, যেমনটা খবরে এবং স্বরাষ্ট্রমন্ত্রীও কিছুটা ইঙ্গিত দিয়েছেন, সেক্ষেত্রে আসলে ঘটনাটা একটু বিস্তারিত যদি বলেন।
গতকাল বুধবার থেকেই মূলত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে পদত্যাগের বিষয়টি বা পদত্যাগের গুঞ্জন সেটি কিন্তু যে শুরু হয়েছে এবং তারপরে সরকারের বিভিন্ন জায়গা থেকে যখন যোগাযোগ করা হচ্ছিল কেউ আসলে যে স্পষ্টভাবে কিছু না বললেও আকারে ইঙ্গিতে যে বিষয়টি মানে বোঝানো হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হয়তো আর তার যে পদ সে পদে থাকছেন না। তো যেটি জানা যাচ্ছে যে দু একদিনের মধ্যেই রাষ্ট্রপতি তিনি তার পদ থেকে পদত্যাগ করতে পারেন। একটি বিষয় আপনাকে যদি জানাই যে সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির যে পদের মেয়াদ 5 বছর। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি দায়িত্ব নিয়েছিলেন 2023 সালের 24শে এপ্রিল। তো সেই হিসাবে তার 2028 সালের এপ্রিল পর্যন্ত তার পদে আসলে থাকার কথা ছিল, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে তিনি 3 বছর 3 মাসের মাথায় তিনি তার পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাকে জানাই যে যেহেতু রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবেন সেটি কিন্তু স্পিকারের কাছে করতে হয়, যেটি সংবিধানের 53 অনুচ্ছেদে বলা হয়েছে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত স্বাক্ষরযুক্ত পত্রযুগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করতে পারেন। তো সেই জায়গাতে আগামীকাল হয়তো স্পিকার যে তিনি বর্তমানে রয়েছেন থাইল্যান্ড থেকে আগামীকাল তার দেশে ফেরার কথা রয়েছে এবং রাষ্ট্রপতির পদত্যাগ পদে স্বাস্থ্যগত বিষয়টি থাকতে পারে বলেই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। সেক্ষেত্রে পরবর্তীতে কি ঘটতে পারে? না, পরবর্তীতে আসলে অনেকগুলো ধাপ রয়েছে, কিন্তু তার আগে আমরা একটু মন্ত্রীরাও আজকে কথাবার্তা বলেছেন সরকারের পক্ষ থেকে তারা তাদের যে জায়গাগুলো সেটি বলেছেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যে কথাটি বলেছেন যে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে, তিনি স্বাস্থ্যগত বিষয় কিংবা অন্য কোনো বিষয় যদি তিনি পদত্যাগ করতে চান সেই সুযোগটি সংবিধানে তার রয়েছে। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি বলে মানে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন। এবং অন্যদিকে আরেকটি খবর কিন্তু এসেছিল, একটি জাতীয় দৈনিকে যে মানে খবর প্রকাশিত হয়েছে সেটি হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন গত মে মাসে তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, তো সেইখানে থাকা অবস্থায় শেখ হাসিনার সঙ্গে তার ফোন আলাপ হয়েছে এমন একটি খবর দিয়েছে একটি জাতীয় দৈনিক। তো সেটির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই, সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এটি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন এবং একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন। তো একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে কথাটি বলেছেন যদি যোগাযোগের কোনো তথ্য পাওয়া যায় তো সেক্ষেত্রে তদন্ত করে দেখবে সরকার। আর আপনি যে কথাটি বলছিলেন যে রাষ্ট্রপতি যদি তিনি পদত্যাগ করেন তাহলে পরবর্তী ধাপটি কি হবে বা সাংবিধানিক কি বলা হয়েছে সে বিষয়ে সংবিধান আসলে যে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পরবর্তী যে ধাপগুলো সেগুলো কি হবে। সংবিধানের যদি আমরা 54 ধারা অনুযায়ী দেখতে যাই তো সেখানে কিন্তু যে বিষয়টা বলা হয়েছে রাষ্ট্রপতি যদি তার পদ থেকে পদত্যাগ করেন তাহলে সাময়িকভাবে স্পিকার দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতির, অর্থাৎ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত যিনি স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এবং সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী যে কথাটি বলা হয়েছে যে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার কারণে, এবং এটি আসলে যে বেশ মানে নানান কারণেই শূন্য হতে পারে, রাষ্ট্রপতির মৃত্যুর কারণে শূন্য হতে পারে, পদত্যাগের কারণে শূন্য হতে পারে, কিংবা অভিশংসনের কারণে বা রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় তাহলে শূন্য হতে পারে। তো এই রকম অবস্থায় যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে থাকে তাহলে সংবিধানের 123 অনুচ্ছেদে বলা হয়েছে 90 দিনের মধ্যে পরবর্তী যে রাষ্ট্রপতি নির্বাচন সেটি আসলে যে নির্বাচন করতে হবে। এবং এখন একটি প্রশ্ন থাকে যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়ে থাকেন। তো রাষ্ট্রপতি কিন্তু তিনি সরাসরি মানে সাধারণ মানুষের ভোটে কিংবা ভোটারদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন না। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন সংসদ সদস্যদের ভোটে। তো এই প্রক্রিয়াগুলি আসলে বা এই ধাপগুলি পরবর্তীতে মানে অনুসরণ করা হবে। রাষ্ট্রপতি যদি তিনি পদত্যাগ করে থাকেন তাহলে শুরুতে স্পিকার তিনি রাষ্ট্রপতির দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন, তার পরবর্তী 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং এটি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবে। অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের বিষয়ে সরকারের বক্তব্য, একই সাথে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। যাচ্ছি অন্য খবরে। নৈতিক স্খলনে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের তথ্য জানিয়ে ইসি ও স্পিকারকে চিঠি দিয়েছে জামায়াত। তবে নির্বাচন কমিশনার বলছেন এমপি পদ এখনই হারাবেন না তিনি, সংসদ থেকে চিঠি পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন। নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানিয়েছেন কমিশনার
আব্দুর রহমান এল মাসুদ। শপথ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তার নির্বাচনী এলাকার অনেক মানুষ। নৈতিক স্খলনের প্রমাণ মেলায় বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। নির্বাচনের জন্য দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম এমপি পদ হারাবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হলেই কেবল সরাসরি ব্যবস্থা নিতে পারে ইসি। যে জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই, নৈতিক স্খলনজনিত একটা বিষয়। এটার জন্য সে তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বাড়িতে হবেন। জানান, নৈতিক স্খলনজনিত কারণে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও অভিযুক্ত সংসদ সদস্যের পদ বাতিলের এখতিয়ার আইনে নেই। সংসদ থেকে চিঠি পেলে তবেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি। এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন কমিশনের রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। এদিকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের তথ্য চিঠির মাধ্যমে ইসিকে জানিয়েছে জামায়াত ইসলামী। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নতি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা সহ ব্যবসা সহজীকরণের কথাও জানিয়েছেন সরকার প্রধান। উন্নয়ন অগ্রগতিতে বিদেশি বিনিয়োগকারীদের শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থনীতি পুনর্গঠন করে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও রিজার্ভ বাড়ানোর নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সরকার গঠনের পর অর্থনীতি ঢেলে সাজানো সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়ে এগোচ্ছে তারেক রহমানের সরকার। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান এ সময় বলেন, ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভরশীল সরকারের নীতিমালার উপর। তাই দেশি বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration, and making it easier. নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেও বিনিয়োগকারীদের স্বাচ্ছন্দ্যে ব্যবসা সম্প্রসারণে নির্বাচিত সরকার কাজ করছে বলে জানান সরকার প্রধান। বলেন, সরকার সব সময় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশে রয়েছে। Bangladesh has many challenges, but it also has remarkable strengths. We have a large and fast-growing domestic market. Our government has completed 5 months in office, but our policy preparation began long before the election. দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে দেশি বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। We are improving ports, logistics, infrastructure, and energy security, while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. এর আগে সম্মেলন কেন্দ্রের পাশে দেশি বিদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত নির্মাণ নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়ায় নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও আশপাশের এলাকা নিয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে। ছাড়পত্র ছাড়া নির্মাণ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না। এছাড়াও নদী, খাল, জলাশয় উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর বিধান রাখা হয়েছে। এই আইনের মাধ্যমে বগুড়াকে পরিকল্পিত, পরিবেশ বান্ধব ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি হবে। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা অংশ নেন। সেপ্টেম্বরে ভারতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বলেন, ভারতে চলমান অভ্যন্তরীণ সমস্যার গণতান্ত্রিক সমাধান হবে বলে আশা করছে ঢাকা। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত ব্রিক্স বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক জোট। আগামী সেপ্টেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে সদস্য না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণ পত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এদিকে ভারতের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে আলোচনার মাধ্যমেই তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে বলে আশা করছে বাংলাদেশ। আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের আসন্ন বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেটা আরো গভীর হয়। এই সফরের মধ্য দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। এদিকে ভিসা ইস্যুতে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গত 2-3 সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি যে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায়। বিদেশগামী কর্মী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে ভিডিও ধারণের অভিযোগ, ক্যান্টিন বয় আটক, প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা, ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাফফর হোসেনকে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তদন্ত সংস্থাকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জিজ্ঞাসাবাদে আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে বলেও মনে করছে প্রসিকিউশন। অবশেষে প্রকাশ্যে আনা হলো বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে। বৃহস্পতিবার প্রসিকিউশন মোজাফফরকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আবেদন মঞ্জুর করেন। পরে তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই সাথে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং অফিসার তার সুবিধা মতো তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে পারবেন। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। জিজ্ঞাসাবাদে আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর। মাসুদউদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা, উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন, এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। ইতোমধ্যে জিয়াউর রহমান হত্যার ঘটনায় মোজাফফর হোসেনের বিচারের জন্য তাকে সেনা আদালতে রাখা হয়েছে। সারবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। 1 বছরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের সব মামলা নিষ্পত্তির আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি শীঘ্রই মিলবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি জমা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন 11 দলীয় জোট এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা। জুলাই হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সুষ্ঠু তদন্ত সহ 7 দফা দাবি জানান তারা। স্মারকলিপি জমা দেওয়া শেষে বিচারিক প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানান জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। আমরা তো আমাদের দাবিগুলো ফরমালি দিয়েছি। 2 বছর যদি আমরা হিসাব করি, যদি ওনার টেনিয়রে নয়, সব মিলিয়ে আমরা প্রক্রিয়ার ব্যাপারে বলবো। আমরা তো নির্দিষ্ট করে ওনার কাছে ওনার কার্যক্রম নিয়ে স্যাটিসফাইড হতে চাই না। আমরা টোটাল কার্যক্রমের উপর একটা মন্তব্য এবং মূল্যায়ন করতে চাই। তো 2 বছরের ব্যবধানে যা হয়ে গেছে, এটাকে আমরা বলতে পারি একটা পর্যায়ে এসেছে, কিন্তু এটা জনগণের স্যাটিসফ্যাকশনের লেভেলটা, প্রত্যাশার জায়গাটা, সন্তুষ্টি এবং প্রত্যাশার জায়গাটা আরো হাই। এ সময় 1 বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের সব মামলা নিষ্পত্তির আশ্বাস দেন চিফ প্রসিকিউটর। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান অগ্রগতি দ্রুতই দেখা যাবে বলেও জানান তিনি। যে আমি 1 বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। সংগঠন হিসেবে আওয়ামী লীগ কি অপরাধ করেছে সেটা যখন আমার কাছে ছিল, আমার প্রিডিসেসরের কাছে ছিল, আমি আসার পর এটাকে এক্সপাইরেট করেছি। খুব দ্রুত গতিতে আমাদের এই সংগঠনের বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা চলমান আছে এবং আপনি কিছুদিনের মধ্যে আপনারা দৃশ্যমান একটা অগ্রগতি দেখতে পাবেন। সোমবার শাপলা হত্যাযজ্ঞ এবং আগামী সপ্তাহে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা মামলার চার্জশিট দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমার পর্যায়ে এসে সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। গণভোট নিয়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিএনপি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ফ্যাসিবাদের সব চিহ্ন নির্মূল না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অভিযোগ করেন দেশে ফের জেঁকে বসেছে দুর্নীতি। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগত। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার মিরপুরে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত জনসভা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি যোগ দেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। 70% মানুষের গণভোটের রায়েরও কোনো দাম আপনারা দিতে চাচ্ছেন না। অনুষ্ঠানে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন গণভোট নিয়ে দেয়া ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে। ইলেকশনের আগে বর্তমান প্রধানমন্ত্রী বললেন গণভোটে ভোট দিন এবং হাতে ভোট দিন। আমরাও বললাম গণভোটে ভোট দিন, হাতে ভোট দিন। ইলেকশন হলো, এখন তারা বললেন গণভোট অবৈধ। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? বিরোধী দলীয় নেতা দাবি করেন দুর্নীতি বাড়ায় দেশ সংকটের দিকে ধাবিত হচ্ছে। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? গাঁটে গাঁটে, জুড়ায় জুড়ায়, কুনায় কুনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের যুব সমাজ অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বলেও জানান জামায়াত আমির। এটি আমার সৌভাগ্য। ফ্যাসিস্ট সরকার 3 বার আমাকে তাদের আমলে জেলে নিয়েছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আবারও তীব্র হচ্ছে গ্যাস সংকট। সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না চালকরা। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি স্টেশন। যেগুলো চালু রয়েছে সেগুলো তো মিলছে না চাহিদা মতো গ্যাস। আর এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহক। দ্রুত সংকট সমাধানের দাবি তাদের। গ্যাসের তীব্র সংকটে থমকে গেছে সিএনজি চালিত যানবাহনের স্বাভাবিক চলাচল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকে অপেক্ষায় আছেন কেউ কেউ। অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস। রাত্রে 3টার থেকে শুরু করে এই পর্যন্ত এখন পর্যন্ত গ্যাস পাইনি। আমরা এই পর্যন্ত কোনো গ্যাসের কোনো সুরাহা পাচ্ছি না। পাম্পে ম্যানেজার বলতেছে গ্যাস নাই। পাম্পের কাছাকাছি এসে এখন পাম্প থেকে বলতেছে যে গ্যাস নাই। 1.5 ঘন্টা এখানে বসে রয়েছে বন্ধ। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ নেই চাহিদার অর্ধেক সিএনজির। নর্মালি যে চাহিদা থাকে বা যে পরিমাণ আমাদের বিক্রি, তার মানে 1-2% পাচ্ছি না আমরা এখন। 2-3 PSIতে থাকে।
এটা মেশিন স্টার্ট দিলে মেশিন আর কম্প্রেস করতে পারে না, আলটিমেটলি শাটডাউন হয়ে যাচ্ছে। এদিকে ময়মনসিংহেও সিএনজি স্টেশনে গ্যাস সংকটে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ময়মনসিংহ শহরে আমাদের 6টা পাম্প আছে, 6টা পাম্পের মধ্যে প্রায় 5টা পাম্পই বন্ধ। সারাদিন গ্যাস পাম্পে বসে থাকি, গ্যাস নাই, দিন না দিন খাই, এখন আমাদের সংসার কিভাবে চলবে? রাত্রে 2টার সময় আসছে, এখন পর্যন্ত কেউ গ্যাস পায় না। জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দূর করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সারি সারি যানবাহন, দীর্ঘ প্রতীক্ষা, সংকটের প্রেক্ষাপট ভিন্ন হলেও ভোগান্তির চিত্র একই। এ সংকট সমাধানে সরকারের দ্রুততম পদক্ষেপের প্রত্যাশা সাধারণ গ্রাহকদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ খাতে সামিট গ্রুপের 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। এর মধ্যে সিঙ্গাপুর অন্তত 1500 কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শেষ করেছে সংস্থাটি। এদিকে 700 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করতে যাচ্ছে দুদক। আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ও বিভিন্ন প্রকল্পের নামে 1 লাখ কোটি টাকারও বেশি লুটপাটের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এই লুটপাটের বড় একটি অংশ জুড়ে সংস্থাটির কাছে নাম এসেছে সামিট গ্রুপের। দুদকের তথ্য বলছে, সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার ইন্টারন্যাশনাল পিটিই এর অনুকূলে অন্তত 1500 কোটি টাকা পাচার করা হয়েছে। এমন অবস্থায় দেশে বিদ্যুৎ খাতে লুটপাটের প্রকৃত তথ্য উদ্ঘাটনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে চিঠি দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পিডিবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর পত্র প্রেরণ করেছেন। ওখান থেকে রিপোর্টপত্র আসার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ। এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং তার স্ত্রী ও সন্তানদের নামে প্রাথমিকভাবে 700 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের খোঁজ মেলায় সম্পদ বিবরণের নোটিশ জারি করতে যাচ্ছে সংস্থাটি। অনুসন্ধানে এখানে বলাই আছে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর অভিযোগ সেটা চলমান রয়েছে। যৌথ টাস্কফোর্সের অধীনে থাকা সামিট গ্রুপের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অনুসন্ধানে কাজ চলছে। এরই মধ্যে সামিট গ্রুপের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। বিনিয়োগ আকর্ষণের জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভাসমান এলএনজি টার্মিনাল বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও সরকার সেই কাজ শুরু করছে বলে দাবি প্রধানমন্ত্রীর। অর্থ উপদেষ্টা সকালে সুইকে আয়োজিত সেমিনারে এলসি খোলার সময় কমিয়ে আনা, স্থিতিশীল নীতিমালা তৈরি সহ যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন নীতি নির্ধারকরা। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে যেখানে আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় বছর, সেখানে অনুমোদন চাওয়ার 15 দিনের মধ্যে এলসি খুলতে পারবেন ব্যবসায়ীরা। ব্যবসা বান্ধব এমন নানা উদ্যোগের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, বিনিয়োগ আকর্ষণে এবার নজর নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। Bangladesh has a shortfall of about 1100 mmcfd of gas at the moment. It's actually not 1100, it's about 1600 to 1700. We are trying to expedite the process to add two more FSRU in the process. রাজধানীর আগারগাঁয়ে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি আয়োজিত এই সম্মেলনে ব্যবসায়ীদের আশ্বস্ত করে ভিডা চেয়ারম্যান বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। This new law and this new institution allows us to privatize a lot of government's assets in a much faster pace. We do expect Invest Bangladesh to be in effect within next 2 weeks and the new organization to start its journey. প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী দীর্ঘমেয়াদী নীতি কাঠামো তৈরি করা প্রয়োজন। বিনিয়োগ উৎসাহিত করতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহ অন্যান্য সুবিধা দিতে সরকার বদ্ধপরিকর। That you can't have a energy secured environment when we have inherited a fragile economy. But look at the signals, look at the signs.
we are heading towards energy security. শুধু তৈরি পোশাক নয়, ধাপে ধাপে ডিজিটাল ইকোনমি সহ বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও সেমিনারে আশ্বস্ত করেন সরকারের নীতি নির্ধারকরা। Investments in not one sector, not in ready-made garments, not only in leather, not only in jute, but in the digital economy as well. ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থান সফল করার পেছনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিকেল উত্তরায় জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান এবং নিহত আহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় কথা বলেছেন তিনি। বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা গতি দিয়েছিল আন্দোলনে। কারো তাবেদার হিসেবে নয়, বরং আত্মমর্যাদাশীল বাংলাদেশ হিসেবেই আগামী দিনে দেশ এগিয়ে যাবে, এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন ইশরাক হোসেন। জুলাইয়ের সেই উত্তাল সময়টাতে আমি পুরো সময় জেলখানায় বন্দী ছিলাম। জুলাই অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটি যারা স্টুডেন্টরা ছিলেন, ছাত্রছাত্রী আপনারা ছিলেন, আপনাদের ভূমিকা ঐতিহাসিক একটা টার্নিং পয়েন্ট ছিল এই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে, সফল করার লক্ষ্যে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন তারা। দিন কয়েকের মধ্যে আবারও উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়। এবার অভিযোগ আরও গুরুতর। বিজয় 24 হলের নারী ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল, সেখানে সংরক্ষিত বিভিন্ন ভিডিও। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা জানান, অভিযুক্তের ফোনে 9 শতাধিক ভিডিও রয়েছে। 6 মাসের বেশি সময় ধরে ঘৃণ্য এই কাজ করে আসছে সে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন তারা। ক্যান্টিন বয়, যিনি ক্যান্টিনে কাজ করে মেয়েদের হলে, বিজয় 24 হলে, তিনি হচ্ছে মেয়েদের ওয়াশরুমে ভিডিও ধারণ করেছে এবং সেটা একদিনের ভিডিও না, তার ফোনে প্রায় 900-রও বেশি ভিডিও পাওয়া গেছে। এবং এটাও শোনা গেছে যে সে ভিডিওগুলো সেল করতো টেলিগ্রাম চ্যানেলে, যেখান থেকে আমাদের বড় বড় কথা বলা হয় আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো, সেই জায়গায় আসলে আমাদের কোনো নিরাপত্তা নেই। জঘন্য একটি কাজ হয়েছে, তার জন্য আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করি। আর বরাবরের মতো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তার যে মোবাইল, সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক করবে। একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে বুধবার রাতে আটক করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দেখছেন রাতের সময়। ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন নাহিদ রানা। সাইডে স্ট্রেইন গ্রেড 2 ইনজুরি ধরা পড়ার 1.5 থেকে 2 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তার। পারিবারিক কারণে ইবাদত নাম সরিয়ে নেয়, তাই দল সাজানো নিয়েই চিন্তায় টিম ম্যানেজমেন্ট। 25 আগস্ট ফিটনেস টেস্টের পর চূড়ান্ত দল ঘোষণা করবে নির্বাচক প্যানেল। অস্ট্রেলিয়া সফর নিয়ে যে স্বপ্ন দেখা শুরু করেছিল টাইগার ভক্তরা, সে স্বপ্ন রং হারাচ্ছে ইনজুরি থাবায়। অবস্থা এমন যে পূর্ণ শক্তির দল পাওয়া নিয়েই তৈরি হয়েছে সংশয়। জিম্বাবুয়ে সিরিজে চোটে পড়েছেন নাহিদ রানা। সাইড স্ট্রেইনের চোটে পড়ার পর ধরা পড়েছে গ্রেড 2 ইনজুরি। চোট থেকে সেরে ওঠা আর পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে অন্তত 1.5 থেকে 2 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। শরীফুলের জন্যেও সুখবর নেই তেমন একটা। গ্রেড 1 ইনজুরিতে তারও সময় লাগবে মাঠে ফিরতে। তবে হাল ছাড়তে চাইছে না টিম ম্যানেজমেন্ট। অন্তত দ্বিতীয় টেস্টে হলেও শরীফুলকে একাদশে পাওয়ার প্রত্যাশা। এ দুজনের ইনজুরি চিন্তায় লঙ্কা প্রিমিয়ার লিগ এড়িয়ে জাতীয় দলে মনোযোগ দিয়েছেন তাসকিন আহমেদ। তবে শেষ মুহূর্তে ইবাদত হোসেন পারিবারিক কারণে ছুটি নেয় শূন্যস্থান খুব একটা কমেনি। তাই স্কোয়াডে 5 পেসারের কোটা পূরণে খালেদ আহমেদ ছাড়াও সুযোগ পেতে পারেন রবিউল হক কিংবা মুশফিক হাসান। আগামী 25 জুলাই ফিটনেস টেস্ট দেবেন ক্রিকেটাররা। 27 তারিখে ঘরের মাঠে শুরু স্কিল ক্যাম্প। এরপরেই জানা যাবে 1 আগস্টের প্রথম বহরে কারা কারা থাকছেন টাইগার স্কোয়াডের অংশ হিসেবে।
চিন্তা আছে ব্যাটিং ইউনিট নিয়েও। সিঙ্গাপুরে থাকা লিটন দাসকে নিয়ে অনিশ্চয়তা কম থাকলেও চিন্তা তার ম্যাচ ফিটনেস নিয়ে। অবশ্য প্রস্তুতি ম্যাচের সুযোগ থাকায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে সফররতরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যে কোনো সময় পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। সাংবিধানিক বাধা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোনালাপের তথ্য পেলে তদন্ত করবে সরকার। $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে কাজ করছে সরকার। বিদেশিদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের। এবং শহীদ জিয়া হত্যায় জড়িত মোজাফফর মানবতা বিরোধী অপরাধের মামলা গ্রেফতার। জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। 1 বছরে জুলাই হত্যার সব মামলা নিষ্পত্তির আশা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।